বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি এবছর হজ পালন করেছি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে হজের এক্সপেরিয়েন্সগুলো এখানে শেয়ার করছি। অলরেডি ৪ টা পাঠ করেছি আলহামদুলিল্লাহ। যারা প্রথম পাঠগুলো শুনেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সময় করে শুনে নিয়েন প্লিজ। তো আজ বলবো জিলহজ মাসে ৮ তারিখের কথা, যেদিন আমরা মিনায় যাব। কত খুশি, কত উদ্দীপনা সবার মধ্যে। বলা হয়েছিল অমুক সময় হোটেল লবিতে সবাই উপস্থিত থাকবেন। প্রায় ১০০০ খানেক লোক আমার এই হোটেলে ছিল। সবাই উত্তেজনায় রাস্তায় দাঁড়ায় থাকলো। বাস নাম্বারটা বলা ছিল। অন্তরে অদ্ভুত এক ফিলিংস। কত ভেবেছি হজ করব, হজ করব, আল্লাহর কাছে কত দোয়া করেছি। ফাইনালি আমি আজ সত্যিই হজ করতে এসেছি। প্রতি বছর আরাফার দিন রোজা রাখি, মোনাজাত করি ঘরে বসে, আর এখন আমি নিজে আরাফার ময়দানে মোনাজাত করব। মনের মধ্যে খুব অদ্ভুত ফিলিংস হচ্ছিল। বাই দ্য ওয়ে, হাজিরা মানে যারা হজ পালন করছেন তারা আরাফার দিন রোজা রাখতে পারবেন না, বাকিরা যারা বাসায় আছেন তারা রাখবেন। একইভাবে ঈদের দিন হাজিদের জন্য, মানে যারা বর্তমানে হজে আছেন তাদেরও কোনো ঈদের নামাজ পড়া নেই। সূরা হজের ২২ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পদব্রজে সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টসমূহের পিঠে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ যখন হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার নির্দেশ দিলেন, তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন, এখানে তো জনমানব শূন্য মরু প্রান্তর, ঘোষণা শোনার মতো কেউ নেই। যেখানে ঘন জনবস্তি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? আল্লাহ তাআলা বলেন, তোমার দায়িত্ব শুধু ঘোষণা করা, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে ২ কানে আঙ্গুল রেখে ডানে বাঁয়ে এবং পূর্ব পশ্চিমে মুখ করে চিৎকার করে ঘোষণা করেন, হে মানুষেরা, আল্লাহ তোমাদেরকে ঘরের হজ করার নির্দেশ করেছেন যাতে তোমাদেরকে জান্নাত দিতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। সুতরাং তোমরা হজ করো। ইব্রাহিম আলাইহিসসালামের আওয়াজ আল্লাহ তাআলা সকল মানুষের কানে পৌঁছে দেন, এমনকি যারা ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, রূহ জগতে ছিলেন বা এখনও পৃথিবীতে আসেননি, রূহ জগতে আছেন, জন্ম হয়নি, তাদের কানে পর্যন্ত এ আওয়াজ পৌঁছে দেওয়া হয়। যাদের ভাগ্যে আল্লাহ হজ লিখে রেখেছেন তাদের প্রত্যেকেই এই রূহ জগৎ থেকেই এই ঘোষণার আওয়াজে জবাব দেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এই স্বীকৃতি প্রদান করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার উত্তরই হচ্ছে হজে লাব্বাইক বলা আসল ভিত্তি। এটা তাফসির কুরতুবী ১২ নম্বর খণ্ডে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাকে মানব মণ্ডলী পর্যন্ত পৌঁছানোর কারণে কিয়ামত পর্যন্ত হজের ধারা কায়েম থাকবে। তো তাই আমি প্রায় ভাবতাম, আমিও তো রূহ জগতে ছিলাম, আমি কি এই ডাকে সাড়া দিয়েছিলাম? আমি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলাম? আমার কপালে হজ করা আছে তো? ইত্যাদি হাজার কথা মাথায় আসতো। তাই আনন্দ, খুশি, উত্তেজনা, ভয় সব মিলিয়ে অদ্ভুত ফিলিংস কাজ করছিল। আমি শিওর আমার মতো অনেকে এটা ফিল করছিলেন। তো অনেকবার শয়ে শয়ে আসছে অন্য হোটেল আর অন্য প্রোভাইডারের হাজিদের, সেগুলাতে নিয়ে যাচ্ছে, আমাদেরটা আর আসে না। সেদিন সম্ভবত ১২০ ডিগ্রি ফারেনহাইট ছিল, ঝকঝকে রোদ, চামড়া একেবারে পুড়িয়ে দিচ্ছিল, দরদর করে ঘামছিলাম সবাই। বয়স্ক আর অসুস্থ যারা, ওনারা দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, কেউ টুলে, কেউ চেয়ারে, কেউ মাটিতে বসে পড়ছিলেন। আমার একটা ফোল্ডিং টুল হাতে ছিল, কেউ না কেউ চেয়ে নিচ্ছিল, নিজে না বসে দিতে বাধ্য হচ্ছিলাম। উদ্দেশ্য একটাই, এর বিনিময়ে আল্লাহ আমাকে কিছু সোয়াব দিবেন ইনশাআল্লাহ। আমি এবং অনেকে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, অজ্ঞানের কাছাকাছি। সাথে ছোট ছোট ট্যাবলেট ছিল, প্যারাসিটামলের ট্যাবলেটের সাইজ, এক্সকিউজ মি, যেটা সামান্য পানিতে ভিজালে একটা ছোট টাওয়েল বা ওয়েট টিস্যু হয়ে যায়, যা দিয়ে আপনি মুখটুক মুছতে পারবেন। পানির বোতল আছে না, সে বোতলের ঢাকনায় সামান্য পানি নিয়ে বা হাতের তালুতে সামান্য পানি নিয়ে ভিজালে এই ট্যাবলেটটা টাওয়েল হয়ে ফুলে যায়। আমার আরেকটা ভিডিও আছে এখানে, যাতে আমি হজে কী কী নেবেন তার লিস্ট উল্লেখ করেছি ছবিসহ। এই ট্যাবলেটের কথা ওখানে বলেছি এবং দেখাচ্ছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারবেন প্লিজ। অ্যামাজন সহ অনেক জায়গায় পাওয়া যায়। এক প্যাকেটে ৫০টা ১০০টা বা আরও বেশি থাকে, খুব কাজে, সিঙ্গেল র্যাপ করা। এগুলো শুধু হজ ওমরাতে না, যে কোনো ট্রাভেলের সময়, বিশেষ করে সামারে ইউজ করতে পারবেন। ব্যাগে আমার সব সময় থাকে, কনভেনিয়েন্স টু ক্যারি। তো আমি একটু পর একটা করে ট্যাবলেট পানিতে ভিজে মুখ মুছছিলাম।
অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সে বাস আসলো। আমাদের প্রোভাইডার এখানে মস্ত বড় একটা ভুল করেছিল। মাত্র একটা করে বাস আসে ৩০ মিনিটে। একটা বাসে কতজন বসতে পারে বলেছিলাম জানি ৪৭ না নাকি না? যাই হোক অ্যারাউন্ড ৪৭। তো এখন বাসে কারা উঠবে? এর আগ পর্যন্ত একজন আরেকজনকে বসতে দেওয়া, এগিয়ে যেতে দেওয়া ইত্যাদি ভদ্রতা দেখিয়েছিলেন। এখন সব উধাও। চাচা, আপনজান, বাচ্চা গরমে সবাই এত অস্থির আর অসুস্থ ফিল করছিল, সবাই বাসের ভিতর উঠতে চাইছিল, মিনার তাঁবুতে চট করে যেতে চাইছিল। কিন্তু সেটা বললেই কি আর হয়? তারা বলল, "প্রথম বাসে শুধু মহিলারা যাবে।" আগে থেকে এগুলি জানা ছিল না। তো এখন কোন মহিলারা আগে যাবে? যারা বাসের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন তারা? নাকি বয়স্করা? নাকি যারা লাঠি বা হুইল চেয়ারে বসা তারা? এক্সকিউজ মি, তাদের পরিবার তো তাদেরকে একা ছেড়ে দিতে চাচ্ছেন না, যারা হুইল চেয়ারে বসা অনেক বয়স্ক, সাথে স্বামী বা ভাই বা ছেলে আছে, যার ফলে এক হুলস্থুল সৃষ্টি হলো, শুরু হলো আর কি। সবাই সবার বৃদ্ধা মাকে যেভাবে হোক বাসে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন, যেহেতু তারা আরও অসুস্থ হয়ে পড়ছিলেন, বা সেই মহিলারাও আবার একা একা তাদেরকে ছাড়া বাসে চড়তে ভয় পাচ্ছিলেন। আমি হাজার চেষ্টা করেও ধারে কাছে যেতে পারলাম না। আমি ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, বাস আরও অনেক দূর এগিয়ে রোদের মধ্যে স্টপ করেছিল। তাই বাসটা চলে যাওয়ার পর আমি বাধ্য হয়ে হেঁটে যেয়ে ওই রোদের মধ্যে দাঁড়ালাম যেখানে একটাকে বাসটা এসেছিল, যাতে বাস এলে আমি চট করে উঠতে পারি। আমার মতো অনেকে সেটা করলেন। ওমা! পরের বাস এলো প্রায় ৩০ মিনিট পরে। সেটা আবার ওইখানে যেয়ে থামলো যেখানে একটু আগে আমি ছায়ায় দাঁড়িয়েছিলাম। কেমন রাগটা লাগে? এটাতে আবার শুধু পুরুষদের জন্য। পুরুষদের নিবে। এ কী যন্ত্রণা! আমার বড় মাকে একা ফেলে যাবে না। তাই দাঁড়ায় থাকলেও অনেকেই তাই করছে। খুব বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তারপরে বাস আবার আসে মহিলাদের জন্য। এবার কিছু পুরুষ রীতিমতো চিল্লাচিল্লি, কেন এটাতে শুধু মহিলারা যাবে, তারা তাদের মা বা বউকে একা ছাড়িয়ে দিতে চাচ্ছেন না। এই করে করে ৩ ঘন্টা পার হলো। পুরা ৩ ঘন্টা। এর মধ্যে বর হোটেলে অনেকবার যেয়ে ঠান্ডা পানি নিয়ে আসছিল। আর ওই যে বাংলাদেশের ছেলেগুলার কথা বলেছিলাম না, তারা এসে এসে দিয়ে যাচ্ছিল। অন্তর থেকে সবার জন্য দোয়া করি যারা আমাদের হজে হেল্প করেছেন। ৩ ঘন্টা পর আমি কোনো মতে গুলিস্তানের মতো ধাক্কাধাক্কি করে বাসে উঠলাম। আমার বাস জার্নি কেন জানি প্লেজেন্ট হয় না। আমার লাইফে আমি দেশে থাকতে একবার মাত্র বাসে চড়েছি। ইডেন কলেজ যাওয়ার সময় ১ম বাসে চড়েছি। বসার জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম বোনের সাথে, যেহেতু অভ্যস্ত না। কীভাবে যেন আশেপাশে মানুষের আমার চেহারা দেখে আর ভয় দেখে বুঝে গেল যে আমি ১ম। স্টুডেন্ট ছিল প্রচুর। আমি একবার এদিকে কাত হয়ে পড়ি, ওদিকে কাত হয়ে পড়ি, ওদিক দিয়ে কারো টাচ লাগে, এদিক দিয়েও ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তারপর থেকে রিক্সা করে যেতাম। দ্বিতীয়বার 2000-এ ফ্লোরিডা ডিজনি ওয়ার্ল্ডে। হোটেল থেকে মাত্র ৩০ মিনিট দূরে খুব খুশি খুশি বাসে চললাম আমি, আমার বর আর ছেলে। যদিও এসি চলছিল। আমি আবার সেদিন একটা নতুন মেডিসিন শুরু করেছিলাম। এটা আমার ভুল ছিল, বাসায় থাকা অবস্থায় নেওয়া উচিত ছিল। যেই না বাস চলা শুরু করলো, অমনি দেখি চোখের সামনে দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। সিট থেকে পড়েই যাচ্ছিলাম, বাসের মাটিতে শুয়ে পড়লাম। অ্যাম্বুলেন্স কল করা হলো। ডিজনি ওয়ার্ল্ডের ভয়ঙ্কর ভিড়, সহজে কি আসতে পারে? বাসের ভিতরে একজন নার্স ছিলেন। তিনি বললেন, আপনারা প্লিজ জানলাগুলো একটু খুলে দেন। একটা বাংলাদেশি পরিবার ছিল, ছোট বাচ্চা নেই, সেই মহিলা তার বাচ্চার পানি দিল আমাকে বোতল থেকে। কিছুক্ষণ পর ঠিক হলাম। কী বেইজ্জতি বলুন! অ্যাম্বুলেন্স ক্যান্সেল করে তখন ট্যাক্সি ডাকা হলো। সেই থেকে ভয়ের চোটে বাসে চড়ি না। ঘরের বাইরে পানির বোতল ছাড়া যায় না। ছোট ফ্যান হ্যান্ডব্যাগে থাকে, এটা ছাড়া আমি ঘর থেকে বার হয় না, সবসময় ক্যারি করি। তো এখন এখানে এসে আবার বাসে চড়া হচ্ছে মদিনায় আর এখানে। তো ফাইনালি ৩ ঘন্টা পর ফাইট করে বাসে চড়লাম। আমার ব্যাগ বরের হাতে ছিল, এটা ওটা ব্যাগে রাখা হেভি হয়ে গেছিলো। তো আমি বাসে চড়ার পর বর ওইটা বাসে তুলে দিতে চাইছিল, কিন্তু মানুষরা ভাবলো ও বুঝি উঠতে চাইছে। সব একেবারে তেড়ে মেরে আমার বরের পিছে লাগলো। বর ব্যাগ দেখায় বারবার, বলে, এটা আমার ওয়াইফের, এটা আমার ওয়াইফের। কে শুনে কার কথা? বাসের একজন হেল্পারও সেটাই ভেবেছে যে ও আমার সাথে বাসে ওঠার চেষ্টা করছে। বদমাশ লোকটা ওই ব্যাগটা নিয়ে ওর হাত থেকে নিয়ে রীতিমতো ওর গায়ে ছুঁড়ে মারল। পর ঝটকা মেরে মাথা না সরালে মাথায় যে বাড়ি লাগতো। কী যে রাগ লাগছিল! বাংলা বোঝে না, ইংলিশ বোঝে না। একটু যে হেল্পারকে বকবো যে তোমার এটা করা ঠিক হয়নি, আমার বরের মাথায় লাগতে পারতো, আহত হতে পারতো, কিন্তু সেটা তার বলা সম্ভব হলো না। ঠান্ডা এসির মধ্যে বসে আরাম পেলেও বরের চিন্তায় আরাম পাচ্ছিলাম না। আমি জানি আমার মতো অনেকের অবস্থা তাই। বেচারা কখন উঠতে পারবে কে জানে। পরের বাসগুলোয় শুধু মহিলা বা শুধু পুরুষ উঠবে এরকম আর সম্ভব হয়নি। পুরুষরা জোর করে যে যার মহিলা সহ, সাথের মহিলা সহ বাসে উঠে পড়ছিল। এক্সকিউজ মি।
আমি মিনায় যে পৌঁছালাম, বাস থেকে নেমে দুপুরের রোদের তাপে দিশেহারা অবস্থা। আর তাঁবুতে চট করে তো ঢুকতে দিবে না, আইডি চেক করে, নাম ধাম সব চেক করে। ও মা, সবার গলায় দেখি একটা করে আইডি ঝুলানো। আমাকে জিজ্ঞেস করলো, আপনার কই? প্রোভাইডারদের বললাম, কই মানে, আমাকে তো আপনাদের পক্ষের কেউ দেয়নি, আমার কি দোষ? তারা খাতায় কী লিখে আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দিল যে পরে আইডি এনে দিবে, কিন্তু সিকিউরিটি গার্ডরা আমাকে ঢুকতে দেবে না। আরবিতে কথা বলছে, অফকোর্স হাত দিয়ে পয়েন্ট করে আমার প্রোভাইডারের লোক দিকে। তারা আরবিতে ইশারা আমাকে যেতে দিতে বলে, গার্ডকে একটু দূরে যায়। আবার আমাকে আরেক দল গার্ড থামায়, আরবিতে আইডি দেখতে চায়। আবার বেরোসে সে, মনে হয় নাম ছিল বাসিত ভাইকে আবার বলি, উনি আবার ভিতরে এসে, উনিও গরমে দরদরায় ঘামছিলেন, উনি আবার এসে ওদেরকে বলেন আমাকে ভিতরে যেতে দিতে, আইডি পরে এনে দিবে। এই চলল অনেকক্ষণ। দেখলাম খুব সুন্দর সবুজ কার্পেটে ঢাকা, উপরে রং বেরঙের কাগজ কেটে একসময় আমরা বিয়ে বাড়িতে সাজাতাম না, সেভাবে সাজানো হয়েছে। দুই পাশে টেবিলের উপর প্রচুর পানি, রং বেরঙের ড্রিঙ্কস, আইসক্রিম, গরম চা, স্ন্যাক্স সব আছে। মাটিতে কয়েকটা লাল নীল হলুদ রঙের টেপ দেখলাম। প্রথমে বুঝতে পারিনি ওটা কি, পরে জানতে পারলাম এক একটা টেপ এক এক জায়গায় ইন্ডিকেট করে। নীল টেপটা, সেটা ফলো করে গেলে আপনি বাথরুমে যেয়ে পৌঁছাবেন। কমলা রঙের টেপটা, সেটা ফলো করে গেলে আপনি খাবারের জায়গায়, রেস্টুরেন্ট না মানে কিচেনে, খাবারের কিচেনে যেয়ে পৌঁছাবেন। এইভাবে সবগুলো টেপ, খুব বুদ্ধিমানের কাজ করছে মাশাল্লাহ। আমার খুব কাজে লেগেছে, আমি অনেককে সেটা দেখিয়ে হেল্প করেছি আলহামদুলিল্লাহ। আমাকে আমার তাঁবু দেখাই দিল, 55 নাম্বার তাঁবু। এই তাঁবুগুলো শুধু মহিলাদের, বিভিন্ন প্রোভাইডারের। তাঁবুতে ঢুকে দেখি মোট 24টা বেড, এ পাশে 12টা, ও পাশে 12টা। আমি ভেবেছিলাম বুঝি 100-500 থাকবে। তো আমাকে একটা বেড দেখিয়ে দিল, আমি ধপ করে যে সোফায় বসলাম। সোফা মানে সোফা বেড আর কি, যে সোফা টেনে খুললে বেড হয়ে যাবে। এখানে ভিডিওর সাথে কতগুলো ছবি দিলাম, ওইখানে দেখতে পারেন। তো তারপর দেখে আমার দুই পাশে বাংলাদেশি, কেউ নিউ ইয়র্কের, কেউ ইটালি, কেউ এরা সৌদি আরবের, ইত্যাদি ইত্যাদি। পাশের মহিলা আমার নাম শুনে বলল আমাকে নাকি সে চিনে। কীভাবে চিনে? উনার ননদ থাকতো আমার এই শহরেই। আমাকে একটা বই দেখালো। ও মা, ওটা তো দেখি আমার লেখাই দোয়ার বই। মাশাল্লাহ, কীভাবে অন্য স্টেটে ওনার হাতে যে পৌঁছেছে। তো বর আসতে পারলো কিনা টেনশানে শান্তি পাচ্ছিলাম না। একটু পর কল করি, টেক্সট দিই, এই করে 6 ঘন্টা পর বেচারা মিনার তাঁবুতে আসলো বিধ্বস্ত অবস্থায়। পুরুষদের তাঁবুতে গেল। ওর সাথে দাঁড়ায় থাকা একজন অজ্ঞান হয়ে পড়েছিল, অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে। আর রুমমেট ছিলেন মিশরের, সে আমার রুমমেটের স্বামী আমির ভাই, উনি ডায়াবেটিক, উনিও প্রচণ্ড অসুস্থ হয়ে হোটেলের রুমে চলে গিয়েছিলেন। জানি না পরে কখন এসেছিলেন। যাই হোক, মিনায় আসতে বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আমার লেগেছে 3 ঘন্টা, আর আমার স্বামীর লেগেছে 6 ঘন্টা। একা প্রাইভেট ট্যাক্সি নিয়ে যে আসবো সেটাও সম্ভব না, একে তো গলা কাটার দাম নিবে। আর এই হজের দিনগুলোতে কিছু রাস্তায় এই বাসগুলো ছাড়া আর কিছু প্রবেশ করতে পারবে না, ট্যাক্সিও না। তার চাইতে বড় কথা, আমি জানি না কই যাব, মিনার তাঁবু নাম্বার কি, আমার তাঁবুর নাম্বার কি। ভিতরে যা সব আলাদা, আবার ওই যে 55, আবার ভিতরে আবার প্রত্যেকটা তাঁবুতে আলাদা নাম্বার লিখে, এগুলো তো আমাদের আগে থেকে দেয়নি, ক্লিয়ার করেনি, কিছু নেই, হোটেল নেবো না, তা আন্দাজে কই যাব। তাছাড়া প্রোভাইডার ছাড়া কেউ ঢুকতে পারবে না। ওই যে বললাম, বারবার চেক করছিল গলায় ঝুলানো আইডি। পরে দেখলাম আমার 3 জন রুমমেটের গলায় আইডি আছে। আমি অবাক, তারা কেমনে পেলো? ওরা বললো লবিতে তাদের দেওয়া হয়েছে, আমি মিস করেছি। যাই হোক, 2017 যখন ওমরা করতে গেলাম ট্রাভেল এজেন্সি মারফতে, কত ক্লিয়ার ছিল সব কিছু, কোন হোটেলে উঠবো, প্যাকেজে কী ইনক্লুড, পিক আপ যে করবে আমাদের এয়ারপোর্ট থেকে, সে তার নাম কি, তার ফোন নাম্বার কি, কত কিছু নিশ্চিত ছিলাম। আর এই নুসুকের মারফতে এসে কীরকম হজবরল অবস্থা। তবে মনে রাখবেন, আমি আমার অভিজ্ঞতা বর্ণনা করছি। আমি এই সিচুয়েশানে পড়েছি বলে আপনারা সবাই যে এই সিচুয়েশানে পড়বেন, এই অবস্থা হবে তা কিন্তু নয়। আমার গরম সহ্য হয় না, আমার হাঁটুতে ব্যথা আছে, ইত্যাদি। তো আমার প্যাকেজগুলো ছিল একদম সাধারণ স্ট্যান্ডার্ড ইকোনমি প্যাকেজ। আমি শিওর যারা ভিআইপি, লাক্সারি বা প্রাইম প্যাকেজে গেছেন, তারা আমার চাইতে আরও অনেক ভালো ব্যবস্থা, ভালো খাবার, ভালো যাতায়াতের সুবিধা পেয়েছেন আশা করি। তো আপনারাও যখন যাবেন ইনশাল্লাহ অনেক ভালো অবস্থা হবে আমার এই অবস্থার চাইতে। তাই আমার এগুলা শুনে দয়া করে নার্ভাস হবেন না। তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। প্লিজ এটা শেয়ার করুন, কারো হয়তো কাজে লাগবে, আপনিও সওয়াব পাবেন। আর প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।